নমস্কার বন্ধুরা। একে বলে হ্যাটট্রিক। ক্রিকেটের মাঠে নয়, বরং জিওপলিটিক্সের ময়দানে। প্রথমে ইউরোপীয় ইউনিয়ন, তারপর আমেরিকা, আর এখন মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানেই ভারত টার্গেট লক করে ফেলল মধ্যপ্রাচ্যের টাকার খনি বা মানি ভল্ট জিসিসি এর ওপর। আপনারা ভাবছেন এতে আর নতুন কি, আরবের সাথে আমাদের সম্পর্ক তো মোটামুটি ভালোই বলা চলে। কিন্তু দাঁড়ান, দ্য গেম হ্যাজ চেঞ্জড। ভারত এখন আর শুধুমাত্র খুচরো দরেই খেলছে না, বরং এবার সম্পূর্ণ গালফ কোঅপারেশন কাউন্সিল বা 6টি আরব দেশের সাথেই একসঙ্গে এমন একটি চুক্তি করতে চলেছে যা পাকিস্তানের কাশ্মীর এজেন্ডাকে তো একেবারে শেষ করে দেবেই, তবে তার সাথে সাথে এটি চীনকেও মধ্যপ্রাচ্যের বাজার থেকে ধীরে ধীরে আউট করার প্রথম ধাপ হতে চলেছে। তাই চলুন জেনে নেওয়া যাক যে এমন কি আছে এই চুক্তিতে। কেনই বা হঠাৎ করে সৌদি, কাতার, দুবাইয়ের মতো এইসব দেশগুলি ভারতের সাথে এই ডিল করতে এতটা মরিয়া হয়ে উঠল? কারণ এত কিছুর হইচই তো আগে শোনা যায়নি। হুট করে এমন কি হলো, আর এর ফলে আমার আপনার পকেটে ঠিক কী প্রভাব পড়তে চলেছে? চলুন একদম সহজে বুঝে নেওয়া যাক। সরাসরি খবরেই আসি। ফেব্রুয়ারি মাসেও ভারতের বাণিজ্য দপ্তরে রীতিমতো উৎসব চলছে, কারণ ইউরোপ এবং আমেরিকার সাথে হওয়া মেগা ট্রেড ডিলের কালি শুকোতে না শুকোতেই ভারত এবার সম্পূর্ণ জিসিসি অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিলের সাথেই অফিসিয়ালি টার্মস অফ রেফারেন্স বা টিওআর সই করে ফেলেছে। সহজ বাংলা ভাষায় বললে এই টিওআর হলো যে কোনো মুক্ত বাণিজ্য চুক্তির সংবিধান। অর্থাৎ এই এফটিএ আলোচনায় কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে, কিভাবে আলোচনাকে ভবিষ্যতে আগানো হবে, কত সময়ের মধ্যে এই আলোচনাকে কমপ্লিট করা হবে ইত্যাদি। তবে প্রথম প্রশ্নই হচ্ছে, এই জিসিসি আসলে কারা? ম্যাপটা দেখুন। সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, ওমান এবং বাহরেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই 6টি দেশ মিলে গঠিত এই জিসিসি। এই 6টি দেশের মোট জিডিপি প্রায় $2.3 ট্রিলিয়ন, আর এদের কাছে আছে বিশ্বের সবচেয়ে বড় সভরেন ওয়েলথ ফান্ড বা টাকার পাহাড়। তবে জিসিসি এর সাথে ভারতের এই মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা 2011 সালেই কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তবে হঠাৎ করেই পরপর দুটি মেগা ট্রেড ডিলের পর যেন নড়ে চড়ে বসেছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো। তাই 2026-এ এসে তড়িঘড়ি এই আলোচনাকে রকেটের গতিতে এগোতে চাইছে এই 6 দেশ। কেন? কারণ একটাই, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। আরব দুনিয়া দেখছে যে ভারত কিভাবে ইউরোপ থেকে আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়ার সাথে পরপর ট্রেড ডিল ফাইনাল করে ফেলেছে। তাই তারাও এখন আর দেরি করতে চাচ্ছে না। আচ্ছা, তাদের দিকটা না হয় তাও বুঝলাম, কিন্তু ভারতের এই ট্রেড ডিল করে কি লাভ হবে? দেখুন, এতদিন আমাদের সম্পর্ক ছিল আমরা তেল কিনবো এবং তারা টাকা নেবে, ব্যাস এতটুকুই। এবং এর ফলে আমাদের বিশাল ট্রেড ডিফিসিট বা বাণিজ্য ঘাটতি হচ্ছিল। বর্তমানে ভারত মধ্যপ্রাচ্য থেকে প্রায় 110 থেকে 120 বিলিয়ন ডলারের তেল, গ্যাস কেনে, কিন্তু আমরা বিক্রি করি মাত্র 50 থেকে 55 বিলিয়ন ডলারের মাল। এই ডিলের মাধ্যমে এই খেলাটাকেই ঘোরাতে চাইছে ভারত। কিভাবে? প্রথমত, ফুড সিকিউরিটি পার্টনার। আরব দেশগুলোতে মরুভূমি বেশি, চাষবাস কম হয়। ভারত তাদের খাবারের থালা বা ফুড বাস্কেট হতে চলেছে। ফ্রি ট্রেড ডিল হলে আমাদের চাল, চিনি, মশলা, বিভিন্ন প্রসেসড ফুড ইত্যাদি বিনা শুল্কেই তাদের বাজারে প্রবেশ করতে পারবে। 2, সার্ভিস সেক্টর, যেটা ভারতের হিডেন জেম বলা চলে। এটা অনেকেই মিস করে যাচ্ছেন যে শুধু পণ্যই নয়, বরং ভারত চাইছে যেন আমাদের আইটি প্রফেশনালস, ডাক্তার, নার্স এবং আর্কিটেক্টরাও যেন সহজেই এই দেশগুলোতে গিয়ে কাজ করতে পারে এবং তাদের পাঠানো রেমিটেন্স যেন আরও সহজেই ভারতে চলে আসে। 3, ইনভেস্টমেন্ট ম্যাগনেট। সৌদি এবং ইউএইর কাছে ট্রিলিয়ন ডলার্সের ফান্ডস পড়ে আছে। ভারত চাইছে সেই সব টাকা ভারতের ইনফ্রাস্ট্রাকচার, গ্রিন এনার্জি এবং স্টার্টআপসে ইনভেস্ট হোক। এই এফটিএ সেই ইনভেস্টমেন্টেরই সুরক্ষা কবচ হিসাবেও কাজ করবে। তবে আসল খেলাটা কিন্তু এখানে ইকোনমির চেয়েও বেশি জিওপলিটিক্যাল। আপনারা হয়তো আইম্যাক করিডোর, ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ করিডোরের নাম শুনেছেন। এই করিডোর ভারতকে সোজা মধ্যপ্রাচ্য হয়ে একদম ইউরোপের সাথে যুক্ত করবে, যার ফলে পণ্যের যাতায়াতের সময় প্রায় অর্ধেক হয়ে যাবে এবং খরচ 30% পর্যন্ত কমে যাবে। তাই শুধু ভারতই নয়, বরং আমেরিকা এবং ইউরোপ উভয়ই চাচ্ছে এই করিডোরটি সফল করতে। কারণ এর ফলে প্রথম যে বললাম যে খরচ তো কমবেই, তার সাথে সাথে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকেও কাউন্টার করা যাবে। আর এই করিডোর তখনই সফল হবে যখন এই পুরো রাস্তাতে একটাই ট্রেড রুট চালু থাকবে। ভাবুন তো, যে কোনো মাল একবার দুবাইয়ে নামলো, সেখানে একবার ট্যাক্স দিতে হলো, তারপর সৌদি বর্ডারে আবার ট্যাক্স দিতে হলো,
এভাবে বিভিন্ন দেশে বিভিন্ন ট্যাক্স হলে তো ব্যবসার একদম 12টা বেজে যাবে। তাই এই ইন্ডিয়া জিসিসি এফটিএ হলো সেই ডিজিটাল হাইওয়ে যা এই ফিজিক্যাল করিডোরকে স্মুথ করবে। বিভিন্ন দেশ ঠিকই থাকবে, কিন্তু নিয়ম হবে একটি, করিডোর হবে একটি। তবে সবকিছুই কি এতটাই সহজ? একদমই নয়। জিসিসি দেশগুলো প্রধানত পেট্রোলিয়াম এবং কেমিক্যাল উৎপাদনে বিশ্বসেরা। তাদের প্লাস্টিক, পলিমার এবং কেমিক্যাল যদি জিরো ডিউটিতে ভারতে আসা শুরু করে, তাহলে আমাদের দেশীয় কেমিক্যাল কোম্পানিগুলো যেমন রিলায়েন্স বা টাটা কেমিক্যালস, তাদের কি হবে? তারা কি তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে? ভারত সরকারকে তাই এখানেও খুব সাবধানে ব্যালেন্স করতে হবে। হয়তো ভারত পেট্রোকেমিক্যালের ওপর কিছু শুল্ক রেখে বদলে টেক্সটাইলস বা ফার্মাসিউটিক্যালসে ছাড় চাইবে। অর্থাৎ এখন নেগোসিয়েশনসের টেবিলে আগামী 12 থেকে 18 মাস ধরে আসল যুদ্ধটা চলবে। ভিডিওটি শেষ করার আগে আমাদের প্রতিবেশীদের কথা না বললেও হয় না, কিন্তু কেউ যদি এইসব ভেতরের খবর না জেনেও যদি খালি ওপরের হেডলাইনটা পড়ে, তবুও সে বুঝে যাবে যে এই খবর পাকিস্তানের এবং বাংলাদেশের জন্য মারাত্মক একটি ব্যাড নিউজই বলা চলে। কারণ যখনই ভারত কোনো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাক্ষর করে, তখন কিন্তু অটোমেটিক্যালি ভারতের ব্যবসায়ীরা শুল্কে অ্যাডভান্টেজ পায় এবং বাংলাদেশ পাকিস্তান কম্পিটিশনে পিছিয়ে পড়ে। তবে পাকিস্তানের জন্য তো এই খবরটা একটা হার্ট অ্যাটাকের চেয়ে কম কিছু নয়। কারণ পাকিস্তান এতদিন নিজেকে মুসলিম বিশ্বের বা আরবদের স্বাভাবিক মিত্র বলেই মনে করত। তারা ভাবতো যে ভাই, টাকা লাগলে সৌদি ড্যাডি তো আছেই। কিন্তু সেই পুরনো সমীকরণ এখন আর নেই। সৌদি এবং ইউএই এখন প্র্যাকটিক্যালি ভাবছে। তারা দেখছে ভারতের সাথে ব্যবসা করলে ফিউচার আছে, স্টেবিলিটিও আছে। ভারত বিশ্বে বর্তমানে এক নতুন শান্তির মেরু বা পোল অফ পিস হিসাবে উঠে এসেছে। আর পাকিস্তানের সাথে থাকলে শুধু লোনই দিতে হবে। ফলে পাকিস্তানের টেক্সটাইলস ইন্ডাস্ট্রি যা এমনিতেই ধুঁকছে, তারা যদি দেখে ভারতের কাপড় একদম বিনা শুল্কে দুবাই বা রিয়াদে বিক্রি হচ্ছে, তাদের ব্যবসা সেখানেই ইতি হতে পারে। আর বাংলাদেশের জন্যও এটা একটা মারাত্মক পরিষ্কার সিগন্যাল যে ভারত এখন গ্লোবাল ভ্যালু চেইনে নিজের জায়গা একদম পাকা করে ফেলেছে। তাই তাদেরকেও দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে তারা ঠিক কোন দিকে যাবে। কিন্তু যদি বাংলাদেশ এভাবেই ভবিষ্যতেও তাদের ভারত বিরোধিতায় অনড় থাকে, তাহলে বাংলাদেশের অর্থনীতি শেষ হতে আর খুব বেশি সময় লাগবে না। এমনিতেই ভারত বিরোধিতায় তাদের দেশের টেক্সটাইলস ইন্ডাস্ট্রি একদম শেষ হতে বসেছে। তাই বিশেষজ্ঞদের মতে এমনই চলতে থাকলে বাংলাদেশও পাকিস্তানের মতোই শীঘ্রই অন্ধকারে ডুবে যাবে। তো বন্ধুরা, উপসংহারে এটাই বলা যায় যে 2026 সালটা ভারতের জন্য একদম গোল্ডেন ইয়ার হতে চলেছে। তবে প্রশ্ন একটাই, যে ভারত কি পারবে তার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে আরব দুনিয়ার এই বিশাল ইনভেস্টমেন্টকে ঘরে তুলতে? নাকি সস্তা চাইনিজ মালের মতোই সস্তার আরব কেমিক্যালেও আমাদের বাজার ভেসে যাবে? আপনাদের ঠিক কি মনে হয়? এই ডিল কি ভারতের মধ্যবিত্তের জন্য তেলের দাম কমাতে সাহায্য করবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করে এভাবে আমাকে সাপোর্ট করেন, লাইক এবং সাবস্ক্রাইব করেন, কারণ এটি সত্যিই আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে এতটা উৎসাহিত করে যে সব দিয়ে বোঝানো সম্ভব নয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।